প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর দ্বাদশ শ্রেণীতে উঠেছো তোমাদের পরিবেশ বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা আছে দেখো জীববৈচিত্র্য বিন্যাসের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা একটা প্রশ্ন দেখতেই পাচ্ছ, আর একটা প্রশ্ন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। এই দুটো প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব পার্ট 1 এবং পার্ট 2 এই হিসাবে, পার্ট 1 ভিডিও ক্লাস এবং পার্ট 2 ভিডিও ক্লাস এই হিসাবে, ঠিক আছে। তো আজকের আমরা পার্ট 1 ভিডিও ক্লাস করব, অর্থাৎ জীববৈচিত্র্য বিন্যাসের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব। মূলত বলে দিই এটা একটা 8 নম্বরের প্রশ্ন। তাহলে কি বললাম, এটা একটা 8 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা তোমাদের থাকে এইরকমই 6+2, ঠিক আছে। আবার কোনো সময় 5+3 এরকমইও প্রশ্নগুলো আসে, এগুলো হচ্ছে কাটিং প্রশ্ন বলা হয় এগুলোকে, ঠিক আছে। তো আজকের আমরা যে প্রশ্নটা আলোচনা করছি এই প্রশ্নটার মান থাকে সেটা হচ্ছে কি না, এইটা 6 নাম্বার থাকে। প্রশ্ন মান থাকে 6, যে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে লেখো বা আলোচনা করো এই হিসাবে থাকে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। কলেজ পর্যন্ত তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের সমস্ত ক্লাস পাওয়ার জন্য, বিভিন্ন প্রকারের চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেলে ফ্রিতে, ঠিক আছে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো আমরা নোটসের মধ্যে এসছি, এখানে আমরা যেটা আলোচনা করব আমি তোমাদেরকে এক্ষুনি বোর্ডের মধ্যে দেখিয়েছি। আর একটা কথা বলে দিই, তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিষয়ের যত যা 8 নম্বরের প্রশ্ন এই নামে একটি প্লেলিস্ট রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানটা ওপেন করো, প্রথমেই প্লেলিস্টটা নজরে পড়বে। ওই প্লেলিস্টের মধ্যে 8 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তরগুলো নোটস আকারে এইরকমই আলোচনা করা রয়েছে। এছাড়া 1 নম্বরের যে সমস্ত প্রশ্ন তারও একটা প্লেলিস্ট তারই ঠিক নিচে দেওয়া রয়েছে। তারপরে এমসিকিউগুলো আমি আলোচনা করেছি, তারও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। বা এরপর আমি যে পার্ট 2 ক্লাস নিয়ে আসবো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী সেটারও যাতে নোটিফিকেশান তুমি পাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফার্স্ট তোমাদের এখানে কি লিখতে হবে, ভূমিকা স্বরূপ লিখতে হবে একটু। তো দেখো কি বলা রয়েছে, জনসংখ্যা বিস্ফোরণের ফলে বর্ধিত চাহিদা পূরণ করতে গিয়ে ব্যাপক হারে বনভূমি, তৃণভূমি এবং কি করছে না প্রাকৃতিক সম্পদ, এই 3টি জিনিসের ব্যবহার হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে, এই জন্য এরকমই এখানে আমি তোমাদেরকে দিয়েছি। ফলে জীবের প্রাকৃতিক বসতি ও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হচ্ছে ক্রমশ সংকুচিত হচ্ছে। মানে এগুলো কি ধ্বংস হওয়ার ফলেই তো এগুলো ক্ষতি হচ্ছে এবং এদের পরিমাণটা কমে যাচ্ছে, এই জন্য এখানে সংকুচিত হচ্ছে লেখা রয়েছে। দেখো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হচ্ছে সংকুচিত হচ্ছে, এইখানটায় লেখা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো বিগত 10 বছরের কয়েক মিলিয়ন হেক্টর বনভূমি ও তৃণভূমি ধ্বংস করে কৃষি ভূমি, বসতভূমি ও শিল্পভূমি এগুলো তৈরি হয়েছে, এই জন্য রূপান্তরিত হয়েছে বলে লেখা রয়েছে। দেখতেই পাচ্ছ সহজভাবে আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু করে মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবে। দেখো তারপরে দেখো, প্রাকৃতিক বসতি বিনষ্ট করার ফলে হাজার হাজার প্রজাতির জীব পৃথিবী থেকে হারিয়ে গেছে। কখনো কখনো বসতি সংকোচনের ফলে ফলে মূল বসতি একাধিক ভাগে বিভক্তিত হওয়ায় বিভিন্ন প্রজাতির জীব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। মানে ধরো আজকের বসতিটা কোনো একটা স্থানে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের ধার লাগোয়া তুমি গড়ে তুললে, তারপর বসতিটা কয়েক বছর পর, ঠিক আছে, তো একটু বৃদ্ধি করতে চাইলে তাও তুমি কী করলে ওই জঙ্গলের ভিতরে আবার গাছপালা কেটে প্রবেশ করা আরম্ভ করলে। এরকমই যুগের পর যুগ হতে হতে এক সময় দেখা যাবে এই জঙ্গলটাই থাকছে না। তো এইভাবেই কি না, এই জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো ছিল, তাদের বসতিগুলো ছিল, সেগুলো কোনো এক সময় হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই বসতিটা একাধিকভাবে বিভক্তিত হওয়ার দরুন, ঠিক আছে, বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আদার্স যে সমস্ত প্রাণীগুলোর বসতি ছিল ওই জঙ্গলের ভিতরে, জঙ্গলের যে সমস্ত প্রাণীগুলো ছিল তারা ওখান থেকে চলে যাচ্ছে বা মরে যাচ্ছে, যাই বলো না কেন কমে যাচ্ছে, বসতিটা থাকছেই না, এটাই বলা রয়েছে। তারপর দেখো, এরপরে দেখো আমরা মূল পয়েন্টগুলো যে আলোচনা করব কি কি কারণে বিলুপ্ত হচ্ছে। দেখো, এক হচ্ছে অবৈধ শিকার, এটা তো তোমরা ভূমিকাতে লিখবে, এরপরে তোমাদের এখান থেকে পয়েন্ট আকারে আলোচনা করতে হবে। দেখো অবৈধ শিকার, এর দ্বারা কীভাবে এই যে এর দ্বারা কীভাবে বিলুপ্ত হচ্ছে, দেখো বা জীববৈচিত্র্যের যে বিন্যাস সেটা হচ্ছে, দেখো বা বিলুপ্তি হচ্ছে, যাই বলো না কেন সেটা। দেখো
অবৈধ শিকার জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ। অবৈধ শিকার, যেটাকে ইংলিশে কিন্তু বলা হয় পোয়াচিং, ঠিক আছে, পোয়াচিং বলা হয় এটাকে ইংরেজিতে বা ইংলিশে। তো তারপর দেখো, বিপন্ন প্রজাতির প্রাণীজ বস্তুর অবৈধ ব্যবসা ও জীববৈচিত্র্যের নিকট ও বিপদ হিসাবে গণ্য হয়। এই অবৈধ শিকার এর সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক চোরাচালানকারী লোকেরাও যুক্ত থাকে। এখানে দেখো একটি ভাষা আমি দিয়েছি তোমাদেরকে, বিপন্ন প্রজাতির প্রাণীজ বস্তুর অবৈধ, মানে প্রাণীজ বস্তুর ব্যবসা করে যারা, তারা কি চোরাচালান করে, ঠিক আছে। এই যে দেখো নিকট বলে একটি শব্দ, এই যে জীববৈচিত্র্যের নিকট মানে কি না, জীববৈচিত্র্যের কাছে, ঠিক আছে, নিকট মানে কাছে এখানে। তো দেখো জীববৈচিত্র্যের নিকট ও বিপদ মানে জীববৈচিত্র্যের কাছে তা বিপদ হিসাবে গণ্য হয় আর কি। এই অবৈধ শিকারের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক চোরাচালানকারী লোকেরাও যুক্ত থাকে, যেটা আমি এক্ষুনি বললাম। তারপরে দেখো, অবৈধ শিকার চোরাচালানকারী মানে এই যে চোরাচালান, এগুলো বন্ধ করতে হলে এবং জীববৈচিত্র্যকে রক্ষা করতে হলে কঠিন ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবার এই ব্যবস্থাটা কাদের নিতে হবে? আমাদেরকেই নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা তোমরা দিতে পারো, দূষণ বা পলিউশন। এর দ্বারা কীভাবে জীববৈচিত্র্য বিনাশ হচ্ছে বা বিলুপ্তি হচ্ছে। দেখো, দূষণ পলিউশন ইংরাজি তোমরা জানো, ওইটা দিয়েছি। পরিবেশ দূষিত হওয়ার ফলে বিভিন্ন জীব তার অস্তিত্ব হারিয়ে ফেলছে, এই জন্য এটাকে তোমরা এভাবে দিতে পারো, আমি তোমাদেরকে দিয়েছি নোটসের মধ্যে। পরিবেশ দূষিত হওয়ার ফলে বিভিন্ন জীবের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। একদিকে যেমন সেই সব জীবেরা বর্তমানে পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছে না, তেমনি অম্লবৃষ্টির কারণে বনাঞ্চল ধ্বংস হচ্ছে। অ্যাসিড বৃষ্টি হওয়ার দরুন কি বড় বড় স্মৃতিসৌধ বা নির্মাণ কারুকার্য এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তার কাছে তো বনভূমি তুচ্ছ। তো এই যে অ্যাসিড বৃষ্টি, এটা হওয়ার জন্যই কিন্তু বনভূমিটাও ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অ্যাসিড বৃষ্টির কারণেও বনাঞ্চল ধ্বংস হচ্ছে। এছাড়া সামুদ্রিক দূষণের কারণে অনেক জীব প্রজাতি আজ বিলুপ্তির মুখে কিংবা একেবারে বিলুপ্ত হয়ে গেছে ধরতে পারো তোমরা। তার জন্য দেখো এখানে দিয়েছি কিংবা হচ্ছে বিলুপ্তির মুখে বা একেবারে বিলুপ্ত হয়ে গেছে, এরকমই ভাষাগুলো দিয়েছি, আজ বিলুপ্তি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো তারপরে দেখো 3 নাম্বার তোমরা যেটা দেবে, প্রজাতির বিবর্তন, স্পিসিস ইন্ট্রোডাকশান, প্রজাতির বিবর্তন, যেটা ইংলিশ। ওকে, দেখো কি বলা রয়েছে এই প্রসঙ্গে, কোনো নির্দিষ্ট অঞ্চলে অপর কোনো ভৌগোলিক অঞ্চল থেকে কোনো প্রজাতির সংযোজন ঘটলে তখন তাকে বহিরাগত প্রজাতি বা মানে এক্সোটিক স্পিসিস বলা হয়। যেটা অনেক সময় বহিরাগত প্রজাতির আগমনের ফলে স্থায়ী প্রজাতির অস্তিত্ব সংকটে পড়ে, ঠিক আছে। এবারে তার উদাহরণ হিসাবে তোমরা কি দিতে পারো, দেখো একটি উদাহরণ হলো মরিশাস দ্বীপপুঞ্জের যে ডোডো পাখি, সেই ডোডো পাখির উদাহরণটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কি বলা রয়েছে, মরিশাস দ্বীপপুঞ্জের ডোডো পাখি আগে এই দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে বসবাস করতো, মানে এই মরিশাস দ্বীপে আর কি ডোডো পাখিটা প্রচুর পরিমাণে থাকতো। কিন্তু দেখো আকস্মিকভাবে শূকরের আগমনের ফলে, এই শূকরটা কিন্তু বাইরে থেকে এসছে, এই মরিশাস দ্বীপে থাকতো না ওরা, ঠিক আছে। আগমনের ফলে ডোডো পাখি চিরকালের মতন হারিয়ে গেল, বোঝা গেল। তার কারণটা কি, এই যে দেখো ডোডো পাখি যে বিলুপ্ত হয়ে গেছে, তার কারণটা হচ্ছে যে এই যে ডোডো পাখির যে ডিম, সেই ডিমগুলিকে কিন্তু শূকররা বেশি পছন্দ করতো খেতে বা ভক্ষণ করতে। তো প্রচুর পরিমাণে ভক্ষণ করা আরম্ভ করলো, তার ফলে কী হলো, আস্তে আস্তে ওটা সময়ের পরিপ্রেক্ষিতে ডোডো পাখিটা বিলুপ্ত হয়ে গেল, আর ডোডো পাখি নেই, ঠিক আছে। তো এর পিছনে এটাই কারণ। আর এইখান থেকে একটা 1 নম্বরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, এইচএস পরীক্ষায় বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন দেয়, মরিশাস দ্বীপপুঞ্জে ডোডো পাখি কমে যাওয়ার পেছনে কারণটি দর্শাও বা বর্ণনা করো, এরকম করে দেয়। তখন তোমাকে এই কারণটা বলতে হবে যে মরিশাস দ্বীপে আগে প্রচুর পরিমাণে ডোডো পাখি থাকতো, কিন্তু আকস্মিকভাবে কোথার থেকে বাইরে থেকে, বা এটাকে শুদ্ধ ভাষায় আকস্মিকভাবে বলা হয় আর কি, তো শূকরের আগমনের ফলে ডোডো পাখি চিরকালের মতন হারিয়ে গেল। তার কারণটা হচ্ছে বলে এইভাবে লিখে তোমরা এবারে এই যে ডোডো পাখি যে ডিমটা ভক্ষণ করতো শূকররা, বা এভাবেই তোমাকে বলতে হবে যে তার কারণ হলো ডোডো পাখিদের ডিম শূকরের বেশি পছন্দের, তার কারণে শূকরেরা প্রচুর পরিমাণে মানে ভক্ষণ করতে লাগলো এবং
যার ফলে একদিন ডোডো পাখি মরিশাস দ্বীপপুঞ্জ থেকে বিলুপ্ত হয়ে গেল। এভাবেই তোমাকে বর্ণনা করতে হবে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরও আসে মাঝে মাঝে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে। তারপরে দেখো নেক্সট আমরা 4 নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করছি বা তোমাদের সঙ্গে আমি দিয়েছি তোমাদের এই নোটসে, প্রজাতির অভিমাত্রায় শোষণ, ওভার এক্সপ্লয়েশনস অফ স্পিসিস। দেখো এই সম্পর্কে কি বলা রয়েছে নোটসে, দেখো অভিমাত্রায় শিকারের ফলেও অনেক প্রজাতি জীব পৃথিবীর থেকে বিলুপ্ত হচ্ছে। অভিমাত্রায়, এই শব্দটা তোমাদের কাছে নতুন লাগতেও পারে অনেকের কাছে। অভিমাত্রায় বলতে প্রয়োজনের তুলনায় বেশি, ঠিক আছে? প্রয়োজনের তুলনায়, ধরো আমার 100 গ্রাম শিকারের প্রয়োজন, আমি সেখানে শিকার করছি 500 গ্রাম, তাহলে আমার 100 গ্রাম শিকার হলে কাজ চলে যাবে। তার জায়গায় যদি আমি 500 গ্রাম শিকার করে নিই তাহলে কী হবে? অভিমাত্রায় শিকার হয়ে যাচ্ছে, মানে অতিমাত্রায় শিকার যাকে বলা হয়। শিকারের ফলেও অনেক প্রজাতির জীব পৃথিবীর থেকে বিলুপ্ত হচ্ছে। তারপরে দেখো উদাহরণ হিসাবে বলা যেতে পারে প্যাসেঞ্জার পায়রার কথা। প্যাসেঞ্জার পায়রা এই নামটা তোমরা হয়তো প্রথম শুনলে, এটা কিন্তু আমেরিকাতে পাওয়া যেত, উত্তর আমেরিকায়, ঠিক আছে? দেখো কি বলা রয়েছে এই প্রসঙ্গে, প্যাসেঞ্জার পায়রার কথা। দেখো উত্তর আমেরিকায় এই প্যাসেঞ্জার পায়রা বিপুল সংখ্যায় পাওয়া যেত, কিন্তু নির্বিচারে শিকারের ফলে প্যাসেঞ্জার পায়রা আর পৃথিবীতে নেই। এই প্যাসেঞ্জার পায়রা কিন্তু মানে খুবই একটা দুর্লভ ছিল আর কি, এটা একটা প্রজাতি ছিল। তো এটা বিভিন্ন কাজে লাগতো, এগুলো আমি এখন বলছি না। তো যাক, দেখো পরবর্তীতে আমরা কোনো এক সময় আলোচনা করব আবহাওয়ার পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জটা দেখো এখানে কি বলা রয়েছে, পৃথিবী অনেক বিজ্ঞানীরা বিভিন্ন জীবের বিলুপ্তির কারণ হিসাবে পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কথা বলেছেন। এটা তোমরা সব সময় শুনে এসেছো, এই পয়েন্টটা তোমাদের কাছে ততটা একটু গুরুত্বপূর্ণ না হতেও পারে, তবে এই পয়েন্টটাই অ্যাকচুয়ালি এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো বিভিন্ন প্রসিদ্ধ বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে বলেছেন যে পৃথিবীর গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে অতিরিক্ত মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে বলা হয় কিন্তু ইংলিশে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়, বোঝা গেল? দেখো ফলে অনেক জীব প্রজাতি বিলুপ্ত হতে চলেছে, কারণ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঘটলে মরু অঞ্চলে বরফ গলবে, সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাবে, যার ফলে কি হবে, এক না একদিন বহু প্রজাতি নিশ্চিহ্ন হবে বা নিশ্চিতভাবে নিশ্চিহ্ন হয়ে পড়েও বিপন্ন হবে। যারা দেখো এদের মধ্যে কিন্তু আমরাও আছি। যদি সমুদ্রের জলস্তর বাড়ে, যদি কোথাও বন্যা হয়, তখন কিন্তু আমরাও নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। অতএব সমূহ দিক থেকে আমাদেরই বিপদ, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমরা এই 5টা পয়েন্ট এই প্রশ্নটার উত্তরের পরিপ্রেক্ষিতে লিখবে। আশা করি তোমরা এখানে যে নাম্বারটা ছিল তোমাদেরকে আমি বলেছিলাম 6 নাম্বার, আশা করি তোমরা পেয়ে যাবে। এবার কেউ কেউ বলতে পারো এই যে 6 নাম্বারের প্রশ্নে 5টা পয়েন্ট লিখলে কি আমি 6 পাবো? অবশ্যই পাবে। ভূমিকা এবং এই 5টি পয়েন্ট এই নিয়ে তোমাদের অনায়াসে 6 আশা করি তোমরা পাবে। কেননা দেখো এটা যেহেতু কাটিং প্রশ্ন, এটা যদি একটাই প্রশ্ন হিসাবে লিখতে দিত 8 নাম্বারের, তখন তোমাকে যা নাম্বার থাকতো তার অধিক পয়েন্ট তোমাকে দিতে হতো। অর্থাৎ 8 নাম্বারের প্রশ্ন যদি লিখতে দিত তোমাকে, তখন সেক্ষেত্রে তোমাকে 10টি পয়েন্ট দর্শাতে হতো বা লিখতে হতো, দর্শাতে বলতে দেখাতে হতো, ঠিক আছে? তো এখানে তোমাদের যেহেতু কাটিং প্রশ্ন, তার পরিপ্রেক্ষিতে এটা দিতে পারো। এছাড়া এখানে তোমরা আরও এক্সট্রা পয়েন্ট কেউ দিতে চাইলে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা প্রাকৃতিক বিপর্যয় বলে একটা পয়েন্ট করতে পারো। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন কি খরা, বন্যা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত ইত্যাদির কারণেও বহু প্রজাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে। এই প্রজাতির মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো, এরকম একটা লিখবে। আমার ভিডিওটা তোমরা চাইলে স্পজ করে করে থামিয়ে থামিয়ে শুনে খাতায় এই পয়েন্টটা তোমরা তৈরি করতে পারো। আরেকবার তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্লাইমেটস, ওকে? তো এভাবে লিখবে। দেখো কি বলবে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা, কমা দিয়ে বন্যা, কমা দিয়ে ভূমিকম্প, কমা দিয়ে আগ্নেয়গিরি, কমা দিয়ে অগ্ন্যুৎপাত, কমা দিয়ে ইত্যাদি, মানে এখানে কমা দিতে হবে না, অগ্ন্যুৎপাত ইত্যাদি লিখে এর কারণে বহু প্রজাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে। এই প্রজাতির মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো লিখে হাইফেন দিয়ে লিখবে এ বি সি, এরকমই 3টি পয়েন্ট করবে। 3টি পয়েন্ট করে লিখবে হুমকিগ্রস্ত প্রজাতি, অপশান এ, অপশান বি বিপন্ন প্রজাতি, অপশান সি বিলুপ্ত প্রজাতি। এবারে এর পরিপ্রেক্ষিতে আবার সাব পয়েন্ট বলা হয়, এগুলোকে তোমরা লিখতে পারো। হুমকিগ্রস্ত প্রজাতি লিখে পয়েন্ট করে লিখবে, এর পয়েন্ট আর কি, এটা কি লিখবে না, যে সকল প্রজাতি সদস্যদের অস্তিত্ব শিল্পায়ন, বর্ণশূন্যকরণ মানে বনাঞ্চল কেটে সাফ করে ফেলা, জনবিস্ফোরণ অর্থাৎ
অধিক মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি, যেটাকে জনবিস্ফোরণ বা ওভার পপুলেশন বলা হয় ইংলিশিতে, ঠিক আছে, ইত্যাদির কারণে ক্রমশ হুমকির সম্মুখীন হচ্ছেই তাদেরকে হুমকিগ্রস্ত প্রজাতি বলা হয়। যেমন কি বানরের পরিমাণ এখন কমে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো বি, এই পয়েন্টটা দিয়ে বিপন্ন প্রজাতি, এই পয়েন্টটা করবে। তারপরে এর পরিপ্রেক্ষিতে কী লিখবে, যে সকল প্রজাতির জীবেরা দিন দিন হ্রাস পাচ্ছে তাদের বলা হয় বিপন্ন প্রজাতি। এবারে উদাহরণ কি দিবে, যেমন লিখবে ভারতীয় সিংহ আর সর্পগন্ধা, এটা কিন্তু উদ্ভিদ প্রজাতির মধ্যে, আর প্রাণী প্রজাতির মধ্যে সিংহ, ভারতীয় সিংহ, ঠিক আছে। এবারে সি বা সাব পয়েন্টের 3 নম্বর পয়েন্ট তথা শেষ পয়েন্ট দেবে বিলুপ্ত প্রজাতি। দেখো যে সকল প্রজাতি সদস্যদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, মানে একদম নেই আর, ঠিক আছে, এদের দেখা যায় না, তাদের বিলুপ্ত প্রজাতি বলে, এভাবে লিখবে, মানে এটা সংজ্ঞাটা দেবে। তারপরে উদাহরণটা দিবে ডোডো পাখি, যেমন লিখে ডোডো পাখি লিখবে। এই ছিল, আর তোমরা এইগুলো অ্যাড করতে পারো, কিন্তু এখানে তোমরা মূলতই 5টি পয়েন্ট দিলে হবে। আশা করি বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমরা পার্ট 2 ভিডিও ক্লাসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব। আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। এর আগের ক্লাসগুলো এরকমই আমি নোটস আকারে তোমাদের কোনোটা পার্ট 1 পার্ট 2 এরকমই আলোচনা করেছি, আবার কোনো একটাই ভিডিওতে আলোচনা করেছি কোনো প্রশ্ন। তো সমস্ত প্রশ্নগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। ক্লাস 12 এনভায়রনমেন্টাল সায়েন্স 8 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস, এই নামে একটি প্লেলিস্ট রয়েছে। তো এই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত ক্লাসগুলো পাবে। কলেজ পর্যন্ত তোমরা পরিবেশ বিষয়ে সমস্ত ক্লাস পাবে। আমি টিম মেম্বার দ্বারা সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আজ এই অবধি, সবাই ভালো থাকো। আগামী দিনে আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন কল অপশানে সেভ রাখবে।